হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। তো আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করছি পরবর্তী প্রবাহ এসি কারেন্ট থেকে এমসিকিউ সমাধানের পার্ট 3। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 25 কি বলা হয়েছে, একটি রূপান্তরকের 220 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো, আউটপুটে 440 ভোল্ট এ 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ সংগৃহীত হলো। যদি রূপান্তরকের দক্ষতা 80% হয় তবে রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলী দ্বারা এম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান কত হবে। আচ্ছা, অপশান 4টা দেওয়া আছে। অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 5, অপশান ডি 6। আচ্ছা, তো আমাদের ট্রান্সফরমারের এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা প্রথমত যেটা তথ্য দেওয়া আছে রূপান্তরকের দক্ষতা, সেই দক্ষতার ফর্মুলাটা ব্যবহার করব। কমন কোশ্চেন নম্বর 25। তাহলে রূপান্তরকের জন্য আমরা বলতে পারি ক্ষমতার ক্ষেত্রে আইপি ভিপি ইজিক্যাল টু আইএস ভিএস, অর্থাৎ প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা সমান সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা। ওকে, এইবার আমাদের কি দেওয়া আছে স্যার? আমাদের দেওয়া আছে রূপান্তরকের দক্ষতা। রূপান্তরকের দক্ষতা সেটা হলো 80%, অর্থাৎ প্রাথমিক কুণ্ডলীতে আমরা যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করব তার সাপেক্ষে গৌণ কুণ্ডলীতে 80% এনার্জি পাওয়ার আমাদের পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে পিএস ইজিক্যাল টু, অর্থাৎ গৌণ কুণ্ডলীর যে পাওয়ার আমরা পাবো সেটা সমান সমান পিপি প্রাথমিক কুণ্ডলীর পাওয়ার ইনটু 80%। এটাকে ভেঙে দিলে হবে পিপি ইনটু 80/100। এবার আমরা এটাকে এই পারে নিয়ে আসবো, পিএস বাই পিপি ইজিক্যাল টু 80/100। কাটাকাটি করে দিলে এখানে 4, এখানে 5, 4/5। ঠিক আছে, এইবার এইখানে আমরা এটা পিপি, এইখানে আমরা এই প্রাথমিক কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতাটা বসাবো। পিএস সমান সমান এটা আইএস ভিএস, আর পিপি সমান সমান এটা আইপি ভিপি ইজিক্যাল টু 4/5। আমাদের বের করতে বলেছে কি স্যার? আমাদের বের করতে বলেছে প্রাথমিক কুণ্ডলীর দ্বারা এম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমাদের আইপি বের করতে হবে। আইপি সমান সমান কত সেটা বের করতে হবে। আর বাকি তথ্যগুলো আমাদের দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে। ভিপি দেওয়া আছে কত, 220 ভোল্ট, আর ভিএস দেওয়া আছে 440 ভোল্ট, আর দেওয়া আছে আইএস গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 এম্পিয়ার। তাহলে আইপিটা বের করতে হবে। এবার কোনটা কোন দিকে যাবে, কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা, আচ্ছা গুণটা করে দিলাম, 4 ইন্টু আইপি ভিপি ইজিক্যাল টু 5 ইন্টু আইএস ভিএস হবে। আইপিটা আমরা বের করব, অতএব আইপি ইজিক্যাল টু 5 ইন্টু আইএস ভিএস বাই 4 ভিপি। ঠিক আছে, 4 ভিপিটা চলে যাবে এখানে। হ্যাঁ, এবার ভ্যালুগুলো বসাবো। তাহলে হচ্ছে 5 ইন্টু আইএস 2, তারপরে ভিএস হলো 440 বাই 4 ইন্টু ভিপি হলো 220। তাহলে এটা দিয়ে তো সরাসরি কেটে যাবে 2। এই 2 দিয়ে এই 4কে কেটে দেবো, এই 2 দিয়ে এই 2কে কেটে দেবো। তাহলে কত পাচ্ছি স্যার? 5 এম্পিয়ার কারেন্ট বের করবো আমরা, 5 এম্পিয়ার। তাহলে প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান হবে 5 এম্পিয়ার। এটা আছে আমাদের অপশান সিতে। অপশান সি।
এই গেল আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান কমন। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 26। কী বলা হয়েছে, এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক দেওয়া আছে এফ। যদি বর্তনীটিতে ধারকত্বের মান প্রাথমিক মানের 4 গুণ করা হয় তবে পরিবর্তিত অবস্থায় অনুনাদি কম্পাঙ্ক হবে অপশান এ f/2, অপশান বি 2f, অপশান সি f, অপশান ডি f/4। আচ্ছা, তাহলে এবার আমাদের অনুনাদি কম্পাঙ্কের যে রাশিমালা এলসিআর বর্তনীর জন্য সেটা ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 26। তো এলসিআর বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক কত হয়, এটাকে আমরা যদি এফ নট বলি এটা হয় 1/2π√LC। ঠিক আছে, এবার আমাদের তো তুলনা করে এটা বের করা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনুনাদি কম্পাঙ্ক √LC এর সমানুপাতি, ব্যস্তানুপাতি, তাই না? তো ধারকত্বের মান শুধু পরিবর্তন করা হয়েছে, বাকি তো কোনো কিছু পরিবর্তন করা হয়নি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম, যদি বাকি রাশিমালাগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে এফ নট সমানুপাতি 1/√C। ঠিক আছে, হ্যাঁ। এবার তাহলে F1/F2 = যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে C2/C1 হবে। এবার কী করা হলো যে C2 এর মান প্রাথমিক মানের 4 গুণ করা হলো। তাহলে C2 প্রাথমিক মান আমাদের বলা নেই, আমরা ধরে নেব যে C, সেটা লিখে দিচ্ছি। ধরি প্রাথমিক ধারকের মান, ধারকত্বের যে মান সেটা কত, আমরা C ধরে নেব। তাহলে অন্তিম মান কত হবে, অন্তিম মান সেটা হবে 4C। অর্থাৎ C2টা আমরা 4C বসাবো আর C1 এর জায়গায় C বসাবো। তাহলে বসালে আমরা পাবো এটা বাই এটা। আচ্ছা, এটা সমান সমান 4/4C/C। এই C কেটে গেলো, তাহলে এখানে থাকছে 2, √ তুলে দিলে আমরা F2টা বের করবো, তাই তো? F1টাকে বলেছে অনুনাদি কম্পাঙ্ক F, F2টা আমরা বের করব, সেটা সমান সমান 2। অতএব আমরা কি পাবো, F2 = F/2। এটা আছে আমাদের অপশান এতে, অপশান এ। এই গেল আমাদের 26 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 27। কী বলা হয়েছে, একটি পরবর্তী তড়িৎচালক বলের সমীকরণ E = E0 sin 100πt কত সময় পরে তড়িৎচালক বলের মান RMS মানের সমান হবে। আচ্ছা, এখানে সময়টা বের করতে হবে, 4টা অপশান দেওয়া আছে। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে আমি লিখছি। কোশ্চেন নম্বর 27 বলা হয়েছে E = E0 sin 100πt, এটা দেওয়া আছে, তাই না? আর বলা হয়েছে যে কোন সময়টা আমাদের বের করতে হবে যেটা তড়িৎচালক বলের মান অর্থাৎ E এর মান কার সমান হবে, RMS এর সমান হবে। এবার RMS সমান আমরা কি জানি স্যার, RMS সমান হয় E0 অর্থাৎ শীর্ষ মান /√2। ঠিক আছে, তাহলে E এর জায়গায় আমরা বসাবো E0/√2। সেইখান থেকে সময় এই টিটা বের করব। তাহলে এটা হচ্ছে E0/√2, E0 sin 100πt। E0 কেটে যাবে, থাকবে এখানে 1/√2 sin 100πt। আচ্ছা, তারপর এবার 1/√2 সাইন কত ডিগ্রির মান, 1/√2 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে সাইন π/4। তাহলে এটা হচ্ছে সাইন 100πt। এবার সাইন আমরা বাদ দিয়ে দিব, তাহলে π/4 = 100πt।
ঠিক আছে। এরপরে পাই পাই কেটে দেবো, তাহলে এখানে থাকছে 1/4 ইজিক্যাল টু 100 পাই টি। টিটা বের করব, তো এটা কি হচ্ছে 400 টি ইজিক্যাল টু 1, অতএব টি ইজিক্যাল টু 1/400 সেকেন্ড। এটা আছে আমাদের অপশান সিতে, অপশান সিতে। তারপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 28। কী বলা হয়েছে, একটি এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার শর্ত কী হবে। আচ্ছা, আমাদের যে এসি বর্তনীগুলো, সেই এসি বর্তনীগুলোর পাওয়ারগুলো যদি আমরা তুলনা করি, দেখতে পাবো সবসময়ের জন্যই পাওয়ারের যে একটা ফাইনাল ভ্যালু পাওয়া যায়, সেটা কি ছিল কোশ্চেন নম্বর, এটা হচ্ছে আমাদের কত স্যার, 28। পি ইজিক্যাল টু, আমরা এরকম একটা রাশিমালা পাই, পি ইজিক্যাল টু আই আর এম এস আর, আই আর এম এসের স্কোয়ার আর। তাহলে কোন ক্ষেত্রে আমাদের ওয়াটবিহীন অর্থাৎ কোনো ক্ষমতা ব্যয়িত হবে না, সেটা পাওয়ার শর্ত হচ্ছে কি স্যার, আর ইজিক্যাল টু 0 হতে হবে। যদি বর্তনীতে রোধ না থাকে তাহলেই আমরা ওয়াটবিহীন প্রবাহ পেতে পারি। তাহলে লিখব আমরা যে বর্তনীতে রোধ না থাকলে ওয়াটবিহীন প্রবাহ পাওয়া যায়, ওয়াটবিহীন প্রবাহ পাওয়া যায়। তো এটা হবে আমাদের অপশান সি, আর ইজিক্যাল টু 0। এরপরে 29, 28 নম্বর হয়ে গেল। 29 নম্বরে কী বলা হয়েছে, একটি স্পন্দকের আবেশাঙ্ক ও ধারকত্ব দেওয়া আছে 10⁻²⁰ হেনরি আর 25 মাইক্রোফার্ড। এর অনুনাদি কম্পাঙ্ক হবে, আচ্ছা অনুনাদি কম্পাঙ্ক বের করতে বলেছে। সিম্পল অনুনাদি কম্পাঙ্কের ফর্মুলা আমরা ব্যবহার করব। আমরা এখনই দেখলাম অনুনাদি কম্পাঙ্কের সংখ্যা F ইজিক্যাল টু 1/2 পাই √LC, তাই না। তাহলে এইখানে আমাদের যেটা এল আর সি সেটা তো দেওয়াই আছে, 1/2 ইন্টু 3.14 √। এবার √গুলো বসাতে হবে। এল এর মান দেওয়া আছে 10⁻², তাহলে এটা হলো 10⁻² ইন্টু, আর ধারকত্বের মান 25 মাইক্রোফার্ড, তার মানে 25 ইন্টু 10⁻⁻6 ফারাডে করতে হবে। হ্যাঁ, এবার সিম্পল এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা গুণ করলে কত হয় স্যার, 3.14, তাহলে এটা হচ্ছে 6.28 ইন্টু, এবার √ওভার তুলে দেবো, তাহলে এখানে থাকবে 5, আর এটা হলো 8টা মানে 4টা বাইরে আসবে। এবার এই 10⁻⁻4টা চলে যাবে উপরে, তাহলে 1 লিখে 4টা 0 বাই, এটা দিয়ে যদি গুণ করি তাহলে কত পাওয়া যাবে, মোটামুটি দেখো কত পাওয়া যাবে, 30 থেকে বেশি পাওয়া যাবে, মানে 31-এর কাছাকাছি আমরা ধরতে পারি, তাই না। 31-এর কাছাকাছি আমরা ধরতে পারি। তো এটাকে অপশানগুলো এবার দেখি। অপশানগুলো দেওয়া আছে 3140, 318, 10⁻³ এবং 10⁻³ তাহলে এটাকে ভাগ করতে হবে, হ্যাঁ। তাহলে এটা কয়বার যেতে পারে, আচ্ছা এটাকে আমরা আপাতত 30 ধরে ক্যালকুলেশনটা করি, 31 হবে তো 30 ধরে ক্যালকুলেশনটা করি, তাহলে একটা শূন্য কেটে গেল। 100কে যখন 3 দিয়ে ভাগ করব তাহলে 33 পয়েন্ট সামথিং আমরা পাই, আর একটা শূন্য ছিল, তাই না। আচ্ছা 3 দিয়ে ভাগ করলে টোটাল কত পাচ্ছি, 1000কে 3 বারে গেল 9, 1 0, আবার 3 বারে গেল 9, আবার 3 বারে গেল, মানে 333 পাবো, তাই না। তাও 333-এর কাছাকাছি, হ্যাঁ 318টা আছে। দেখো আমরা তো এটা তো 31 থেকেও বেশি হতে পারে, হ্যাঁ
তাহলে 333টা আমাদের 30 ধরে আসছে, তার মানে এখানে যদি বেশি হয় তাহলে উত্তরটা কম হবে, সেই ক্ষেত্রে এটা হতে পারে 318। এটা আছে যেটা অপশান বিতে। সঠিকভাবে ক্যালকুলেশন করলে 318ই হয়তো আসবে। বুঝা গেছে? আমি একটা রাফ ক্যালকুলেশন করে দিলাম। এই গেল আমাদের 29 নম্বর। এরপরে 30 নম্বরে কী বলা হয়েছে, একটি আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে 10। যদি গৌণ কুণ্ডলিতে প্রবাহ 10 এম্পিয়ার হয় তাহলে প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ কত হবে? 1 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 1000 এম্পিয়ার। আচ্ছা, এরপরে পাক সংখ্যার অনুপাত, আবার ট্রান্সফরমারের অঙ্ক। তাহলে এইখানে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব? কোশ্চেন নম্বর 30 ট্রান্সফরমারের জন্য আরেকটা যে ফর্মুলা হয় রূপান্তরকের জন্য, সেটা কোনটা? সেটা হচ্ছে VS বাই VP ইজিক্যাল টু NS বাই NP ইজিক্যাল টু IP বাই IS। এটা এবারে আমাদের অনুপাতটা কি দেওয়া আছে, যে অনুপাতটা দেওয়া আছে পাক সংখ্যার অনুপাত, হ্যাঁ, আর প্রবাহ। তার মানে এইখান থেকে আমাদের কাজটা করতে হবে। কোন? তো NS বাই NP ইজিক্যাল টু IP বাই IS। আর আমাদের গৌণকুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, মানে ISটা দেওয়া আছে কত স্যার? 10 এম্পিয়ার। ISটা দেওয়া আছে 10 এম্পিয়ার। IPটা বের করব, অতএব IP, আচ্ছা কোনাকুনি গুণ করে দিই আগে, বা IP NP ইজিক্যাল টু IS NS। হলো, IP আমরা বের করব IS NS বাই NP। আচ্ছা, ISটার মান বসালাম 10। হ্যাঁ, এবারে দেখো NS বাই NP, তো এই যে পাক সংখ্যার অনুপাত, সেটা আমরা কোনটা ধরব? NP বাই NS ধরব, না NS বাই NP ধরব? এটা বলা হয়েছে 10, এটা বলা হয়েছে 10, কোনটা ধরব? দুটো ধরলে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট আসবে, তাই না? এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত 10 কোনটা, NP বাই NS 10 না NS বাই NP 10? তাহলে যদি আমরা NS বাই NP 10 ধরি, NS বাই NP এটা যদি 10 ধরি, তাহলে 10 ইন্টু 10 100 এম্পিয়ার পাবো। আর যদি NS বাই NP 10 ধরি, আর যদি NP বাই NS 10 ধরি, তার মানে এটা উল্টে যাবে, সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা কিন্তু আলাদা পাবো। 10 ইন্টু 1/10, সেই ক্ষেত্রে আমরা পাবো 1 এম্পিয়ার। তাহলে স্যার 30 নম্বরের উত্তর A অথবা C দুটোই হতে পারে। কমন A অথবা C দুটোই হতে পারে। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 31। কি বলা হয়েছে? 31 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000, মুখ্য কুণ্ডলীতে 20 ভোল্ট ও 50 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত। আচ্ছা, মুখ্য কুণ্ডলী 20 ভোল্ট ও 500 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত গৌণ কুণ্ডলীতে আউটপুট কত হবে? 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, এবারে পাক সংখ্যা দেওয়া আছে, ভোল্টেজও দেওয়া আছে, তাহলে ফর্মুলা আমাদের এটা কাজে লেগে যাবে। এইখান থেকে ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 31, ঠিক আছে? আমাদের এইবারে কি কি দেওয়া আছে এদিকে লিখে দিলাম। আমাদের যেটা দেওয়া আছে আচ্ছা, প্রথমে পাক সংখ্যা NP মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, আর NS গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 5000, আর VP মুখ্য কুণ্ডলীর বিভব দেওয়া আছে 20 ভোল্ট, আর কম্পাঙ্ক দেওয়া আছে FP 50 হার্জ। তো আগে আমরা বিভবটা নির্ণয় করব, তাই তো? গৌণ কুণ্ডলীতে আউটপুট বিভবে নির্ণয় করতে বলেছে, তাহলে এই সম্পর্কটা ব্যবহার করতে হবে। VS বাই VP ইজিক্যাল টু NS বাই
এনপি, তাহলে ভিএস ইজিক্যাল টু ভিপি ইন্টু এনএস বাই এনপি। ভিপিটা 20, এনএসটা 5000, নিচে 500। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দেব, থাকবে কত 10, দুটো শূন্য কেটে গেল, হ্যাঁ 5 × 10 = 50, এটা সমান সমান 200 ভোল্ট। তাহলে ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 200। এবারে আর কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে কম্পাঙ্কের এই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে উত্তর হলো আমাদের গৌণকুণ্ডলিতে যে আমরা পাবো, গৌণকুণ্ডলিতে ভোল্টেজ ভিএস আমরা পাবো 200 ভোল্ট, আর কম্পাঙ্ক ভিএফএস আমরা পাবো 50 হার্জ। ঠিক আছে, কম্পাঙ্ক পাবো আমরা 50 হার্জ। এটা আছে অপশান বিতে। এইগুলো আমাদের 31। এরপর আমি চলে যাব 32। কি বলা হয়েছে, একটি আরসি শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত এসি তড়িৎ উৎসের ভোল্টেজের শীর্ষ মান V0150 ভোল্ট, কম্পাঙ্ক F ইজিক্যাল টু 50/π হার্জ, রোধ 300 ওহম ও সি 25 মাইক্রোফ্যারাড হলে প্রবাহের শীর্ষমান বর্তনীতে ব্যয়িত ক্ষমতার মান কত হবে। শীর্ষমান আর ক্ষমতার মান জানতে চেয়েছে। তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, এগুলো আর আমাদের কাজে লাগবে না। কোশ্চেন নম্বর 32। কি দেওয়া আছে স্যার সেগুলো লিখে দিই। আমাদের যেটা দেওয়া আছে V0 ভোল্টেজের শীর্ষমান, সেটা হচ্ছে 150 ভোল্ট। আর দেওয়া আছে কম্পাঙ্ক F ইজিক্যাল টু 50/π হার্জ। আর দেওয়া আছে রেজিস্ট্যান্স 300 ওহম। আর দেওয়া আছে সি দেওয়া আছে 25 মাইক্রোফ্যারাড। এটা একটা আরসি বর্তনী ছিল। ঠিক আছে, তাহলে প্রবাহের শীর্ষমান এবং ব্যয়িত ক্ষমতা আমাদের বের করতে হবে। তাহলে ভোল্টেজ তো দেওয়া আছে, আমাদের প্রবাহ বের করতে গেলে V ইজিক্যাল টু IR ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে I সমান V/R, অর্থাৎ রেজিস্ট্যান্সটা এখানে বের করতে হবে। এই আরসি বর্তনীর আগে আমাদের আরসি বর্তনীর রেজিস্ট্যান্সটা বের করতে হবে। ঠিক আছে, প্রতি বাধা আমরা যেটাকে বলবো বা প্রতিরোধ যেটাকে আমরা বলবো, এটা কত। আচ্ছা, সি এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে। XC সেটা কত সেটা বের করে নিই। এটা কি হয় স্যার, 1/ωc। 1/ωটা কত, 2π ইন্টু কম্পাঙ্ক F, 2π ইন্টু 50/π। আর সি কত দেওয়া আছে, 25 মাইক্রোফ্যারাড, 25 ইন্টু 10⁻⁶ এটা দেওয়া আছে। তাহলে পাই কেটে যাবে, আর এটা দিয়ে গুণ যখন করবো তো 100 হবে। এটা হবে আমাদের 1/, আচ্ছা এটা ক্লিয়ার করে দিলাম, এটা আর লাগবে না। 1/100 ইন্টু 25 ইন্টু 10⁻⁶। তাহলে এখান থেকে দুটো শূন্য বাদ যাবে, থাকবে 10⁻⁴, সেটা চলে যাবে উপরে। তার মানে এটা পাবো আমরা 1004/25, দুটো তো বাদ, 4টা থাকবে। এটা দিয়ে যদি কাটি তাহলে আমরা পাবো 25 × 4 = 100 সমান 400। তাহলে 1/ωc এর একটা ভালো ভ্যালু আমরা পেয়ে গেলাম 400। এরপরে আমরা জেডটা বের করতে পারবো। জেড সমান কি হয়, √R² প্লাস XL তার স্কোয়ার, √Rটা আমাদের দেওয়া আছে দেখো 300 প্লাস XL 400 বের করলাম। আচ্ছা এটা XL না XC। এরপরে এটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা 4 আর 3 এর বর্গমূল, মানে 3² 4² এর বর্গমূল করলে যেরকম হবে এটাও সেরকম হবে। তাহলে কত হবে, এটা
500। ওকে, 3 4 5 পিথাগোরাস ট্রিপলেট। আচ্ছা, জেড আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আই নটটা বের করতে পারবো। তাহলে ভি নট দেওয়া আছে, আগে আই নট বের করে নিই। আই নট সমান সমান ভি নট বাই জেড। ভি নট হচ্ছে 150 বাই জেড 500। এটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে এটাকে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 10, তার মানে 3/10। এটা হচ্ছে আমাদের আই নটের ভ্যালু। কেমন? তো আমাদের বের করতে বলেছে ক্ষমতা। এটা সমান সমান আমরা বলতে পারি 0.3 এম্পিয়ার। আচ্ছা, তাহলে বর্তনীর ব্যয়িত ক্ষমতা। এবার এই ভ্যালুগুলো আমরা ক্লিয়ার করে দিলাম। দেখো, এবার এই যে ক্ষমতা সেটা আমরা দুইভাবে বের করতে পারি। বর্তনীর ব্যয়িত ক্ষমতা P = IRMS তার স্কোয়ার ইন্টু আর করে বের করতে পারি। আচ্ছা, এখানে আই নট বের করা হয়েছে। IRMS কী হয় স্যার? আই নট বাই √2, তাই না? তার স্কোয়ার ইন্টু আর সমান সমান এটা। আই নট মানে হচ্ছে 0.3 বাই √2 তার স্কোয়ার। আরটা ছিল আমাদের রোডটা 300 ছিল। এটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা হবে 0.09 বাই 2 ইন্টু 300। এটা দিয়ে কেটে দিলে, এটা দিয়ে কেটে দিব না, এরকম করছি, যেহেতু এখানে দুটো দশমিক আছে, এখানে 2 থাক, এখানে 300, তাহলে এই দুটো শূন্যর সঙ্গে দশমিকটা উঠে যাবে। এবার থাকছে কত? 9 × 3/2 মানে 27/2 সমান সমান 13.5। ওকে, তাহলে আমাদের প্রবাহের যে শীর্ষমান সেটা বের হয়ে গেছে, বর্তনীর ক্ষমতাও বের হয়ে গেছে। তাহলে এটা আছে আমাদের অপশান বিতে। এই গেল আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 33। কী বলা হয়েছে? ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি প্রভৃতি প্রবাহের সঙ্গে যুক্ত LCR শ্রেণীর সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী নিয়ে আচরণ করে যখন আবেশীয় ধারকীয় প্রতিঘাতের মধ্যে সম্পর্ক। এটা তো থিওরিটিক কোশ্চেন। কখন স্যার এরকম হবে? LCR বর্তনী একটা বিশুদ্ধ রোধক বর্তনী নিয়ে আচরণ করতে পারে যখন XL আর XC এর মান সমান হবে। কোশ্চেন নম্বর 33, LCR বর্তনী একটা বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীর ন্যায় আচরণ করবে যখন XL = XC হবে। অর্থাৎ এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। ওমেগা L = 1/ωc। এটা আছে স্যার আমাদের অপশান সিতে। এরপর 34-এ কী বলা হয়েছে দেখো, এসি উৎসের সঙ্গে যুক্ত LCR বর্তনীতে 2 মাইক্রোফ্যারাড ধারক, 100 ওহম রোধ, 8 হেনরি আবেশক আছে। উৎসের কম্পাঙ্ক কত হলে বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? আচ্ছা, কম্পাঙ্ক কত হলে বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? এবার একটা এসি বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কখন হয়? যখন আমাদের এই অনুনাদের সম্পর্কটা সত্য হয়, অর্থাৎ XL = XC। অনুনাদের সময় আমরা প্রবাহ মাত্রা সর্বোচ্চ পাবো। কোশ্চেন নম্বর 34, তাহলে লিখব LCR বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা শর্ত কিসের? XL = হবে XC। এটা
তাহলে এইগুলো বসাবো আবার। ওমেগা এল ইজিক্যাল টু 1/ωc, আমাদের কম্পাঙ্কটা বের করতে বলেছে, তাই তো? কম্পাঙ্কটা বের করতে বলেছে, তার মানে ওমেগা এর স্কোয়ার ইজিক্যাল টু 1/LC। এবার আগে এলসিটা ক্যালকুলেশন করিনি, যেটা দেওয়া আছে। এবারে এল কত দেওয়া আছে দেখো, 34। এল দেওয়া আছে 8 হেনরি, আর সি দেওয়া আছে 2 মাইক্রোফারাড, আর আর দেওয়া আছে 100 ওহম। তাহলে 1/LC 8 ইন্টু 2 10⁻⁻6, এটা চলে যাবে উপরে, তার মানে 1 লিখে 6টা 0 বাই 16, এটা। তারপরে ওমেগা, আচ্ছা ওমেগা ইজিক্যাল টু √, এটা 10⁻⁻6/16, এটা না ভাঙালেও হতো। তাহলে আমরা পাই যাবো 10⁻³ সরি, শুধু উপরে গেলে তো মাইনাসটা পজিটিভ হয়ে গেছে, 6, তার মানে 10⁻³/4, তার মানে 1000/4। এটাকে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 250। 250 আছে অপশান এতে। এটা রেডিয়ান পার সেকেন্ড হবে, কিন্তু আমরা কোনই কম্পাঙ্কটা বের করছি, হ্যাঁ, তাই রেডিয়ান পার সেকেন্ড হবে। উত্তরটা হার্জ দেওয়া আছে, এটা হার্জ হবে না, এটা রেডিয়ান পার সেকেন্ড হবে। 34 অপশান এ, এটা রেডিয়ান পার সেকেন্ড হবে কমন। এরপরে 35 কি বলা হয়েছে, I ইজিক্যাল টু 4 + 10 sin 100πt এম্পিয়ার, প্রবাহ মাত্রার RMS মান। আচ্ছা, সেই একই ধরনের অঙ্ক, এই অঙ্কগুলো আমি করে দেখিয়েছিলাম, যে এইভাবে শুধুমাত্র RMS ভ্যালু যদি বের করতে বলে কিভাবে এর আমরা সমাধান করতে পারি। কোশ্চেন নম্বর এটা হচ্ছে 35, দেওয়া আছে I ইজিক্যাল টু 4 + 10 sin 100πt এম্পিয়ার, তাই তো? আচ্ছা দেখো, এটা হচ্ছে ডিসি পার্ট, এটা হলো এসি পার্ট। এর জন্য যদি IRMS আমরা বের করি, IRMS সেটা হবে √4² প্লাস 10/√2 তার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের 16, এটা হলো 100/2 সমান √, এটা 32, তাই তো? তাহলে টোটাল হয়ে যাবে 32 প্লাস 100/2 সমান 132/2 √66, এটা করলে হয় 8.12। এটা আছে অপশান বিতে, এম্পিয়ার, অপশান বি। 35 হয়ে গেল। এরপরে 36, এসআই পদ্ধতিতে L/R এর একক কী হবে? আচ্ছা, একক জানতে চেয়েছে, সিম্পল এককটা আমরা বসাবো। 36 কমন, 36 L/R এর একক, L এর একক কী হয় স্যার? হেনরি। আর এর একক কী হয়? ওহম। তাহলে হলো হেনরি পার ওহম, এটা আছে অপশান এতে। এরপরে 37 কি বলা হয়েছে, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটি বাড়ানো হয়? প্রবাহমাত্রা, বিভব, ক্ষমতা না কম্পাঙ্ক? আচ্ছা, স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমাদের ট্রান্সফরমার দুই ধরনের, স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ যে ট্রান্সফরমার, সেখানে আমরা কারেন্টকে বৃদ্ধি করি, ভোল্টেজকে কমাই। আর স্টেপ ডাউন যেটা ট্রান্সফরমার, সেখানে আমরা কি করি? কারেন্টকে কম করি, ভোল্টেজকে বৃদ্ধি করি। তাহলে এখানে বাড়বে কোনটা? স্টেপ ডাউন ট্রান্সফরমারে বিভবটা বাড়বে, প্রবাহ মাত্রাটা কমবে, ঠিক আছে? কোশ্চেন নম্বর এটা হচ্ছে 37, আমাদের যেটা দেওয়া আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটাতে কি হয়? দুটো কাজ, একটা হচ্ছে
ভোল্টেজ, ভোল্টেজের কি হয় স্যার, ভোল্টেজের হয় বৃদ্ধি, কারেন্টের কি হয় স্যার, তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রার এটার হয় হ্রাস। ঠিক আছে, তাহলে উত্তর হবে কার বৃদ্ধি হয়েছে, ভোল্টেজের বৃদ্ধি হয়েছে, এটা হবে অপশান বি। এরপরে 37, আচ্ছা এটা 37 ছিল তাই না, এরপরে 38 কি বলা হয়েছে, বিশুদ্ধ এল বর্তনীতে ক্ষমতা গুণকের মান কত হবে। আচ্ছা, বিশুদ্ধ এল বর্তনীতে ক্ষমতা গুণকের মান, একটা বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয়িত হয় না। লিখব যে আমরা জানি বিশুদ্ধ এল অর্থাৎ আবেশকযুক্ত বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয়িত হয় না। অর্থাৎ এক্ষেত্রে ক্ষমতা গুণক কত পাবো আমরা, 0। এটা আছে অপশান ডিতে, 38 অপশান ডি, তাই তো। হ্যাঁ, এরপরে 39 আর 40, 39 আর 40, আচ্ছা 39, এরপরে 39ও দেখো একই কোশ্চেন, বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনীতে ক্ষমতা গুণকের মান। 38 আর 39 এটা একই অঙ্ক, সেম অঙ্ক। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 40 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পরবর্তী প্রবাহের শীর্ষমান আই নট পূর্ণচক্রে গড় মান কত হবে। আচ্ছা, আমরা তো জানি একটা যে এসি কারেন্ট তার একটা পূর্ণচক্রে কারেন্টের গড় মান কত হয় স্যার, 0 হয়, 0। 40 নম্বর লিখব যে এসি প্রবাহের একটি পূর্ণচক্রে প্রবাহের গড় মান 0, এটা আছে অপশান ডিতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 41, কী বলা হয়েছে, এলসি এর শ্রেণী বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক ওমেগা নট যদি ওমেগা 1 ওমেগা 2 অর্ধ কম্পাঙ্ক ক্ষমতা হয়, যেখানে বলা হয়েছিল ওমেগা 1 লেস দেন ওমেগা 2, তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে। আচ্ছা দেখো, এলসি এর বর্তনীর ক্ষেত্রে ওমেগা 1 ওমেগা 2 অর্ধ কম্পাঙ্ক যেগুলো দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের রেজোনেন্সের জন্য যে ব্র্যান্ড উইথের রাশিমালাগুলো আমরা পাই সেগুলো ব্যবহার করতে হবে। কারণ এটা হচ্ছে সেই গ্রাফ ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার, এটা হলো সর্বোচ্চ পাওয়ার, এটা হলো হাফ ওয়েভ পাওয়ার। এইখানে যে কম্পাঙ্ক আমরা পাই সেটাকে বলি ওমেগা 1, অনুনাদের জন্য যে কম্পাঙ্ক পাই সেটাকে বলি ওমেগা নট, এবং এইদিকে হাফ পাওয়ারের জন্য যে কম্পাঙ্ক পাই সেটা হচ্ছে ওমেগা 2। এবার ওমেগা নট আমরা কখন পাবো, যখন অনুনাদ সৃষ্টি হবে, অর্থাৎ এক্সএল ইজিক্যাল টু এক্সি হবে, এটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে ওমেগা নটকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো √1/LC। ওকে, আচ্ছা তারপরে এই কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 2 এটাকে আমরা কি বলবো, কাট অফ ফ্রিকোয়েন্সি। এই কাট অফ ফ্রিকোয়েন্সিগুলো কখন পাবো, যদি এক্সি গ্রেটার দেন এক্সএল হয়, তাহলে আমরা পাবো ওমেগা 1, এবং যখন এক্সএল গ্রেটার দেন এক্সি হবে তখন আমরা পাবো ওমেগা 2। এদের ক্যালকুলেশন করলে আমরা যেটা ভ্যালু পাই ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইজিক্যাল টু R/2, এটাকে আমরা কি বলবো স্যার, ব্র্যান্ড উইথ। এইটুকু অংশ, অর্থাৎ এতটুকু অংশের মধ্যে কোনো একটা ফ্রিকোয়েন্সি শোনা যেতে পারে। হ্যাঁ, আমরা যেরকম রেডিওতে কোনো একটা নির্দিষ্ট FM 93.2 এত হার্জের, এটা হলো রেজোনেটিং কম্পাঙ্ক,
ঠিক আছে। ওই কম্পাঙ্কের সামান্য বাম সাইডে ও সামান্য ডান সাইডে গেলেও আমরা শব্দটা সামান্য পরিমাণে শুনতে পাই, সেটাই হচ্ছে আমাদের সেই কাট অফ ফ্রিকোয়েন্সি। এই কাট অফ ফ্রিকোয়েন্সিগুলোর যে ভ্যালু মাইনাস করলে ω1 - ω2 r/2, এটাকে আমরা কী বলবো, ব্যান্ডউইথ, এবং এটা গুণ করলে আমরা কি পেয়ে যাব, ω0 স্কোয়ার, ω1 = ω1 × ω2 = ω0 স্কোয়ার। তাহলে এই সম্পর্কটা এবং এই সম্পর্কটা আর কি স্যার, আর হচ্ছে এটাও কাজে লাগবে, ব্যান্ডউইথ। এই অঙ্কতে কাজে লাগবে না, কিন্তু অন্য অঙ্কতে কাজে লাগবে। আর কি স্যার, এই ω1 এবং ω2 এটা হয়তো কোনো অঙ্কে থাকবে না, তবুও আমাদের ভ্যালুটা জেনে রাখতে হবে যে এটা এইরকম আসে, ω1 = +r/2l √/ω0 স্কোয়ার +r² বাই 4l স্কোয়ার, এবং ω2 - r/2l √/ω0 স্কোয়ার +r² বাই 4l স্কোয়ার। এগুলো ক্যালকুলেশন করে সব পাওয়া যায় কমন। তো আপাতত আমি ক্যালকুলেশনগুলো দেখালাম না, তোমরা এইভাবে ভ্যালুগুলো মনে রাখার একটু চেষ্টা করবে। ওকে, তাহলে এইখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে না, সবগুলোই সঠিক আছে। অপশান এ, অপশান বি, অপশান সি, যে তিনটা সম্পর্ক দেওয়া আছে সবগুলোই সঠিক আছে। অতএব এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি। বুঝা গেল? তারপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 42। কী বলা হয়েছে স্যার, একটি পরবর্তী ভোল্টেজ V = 20 sin 100 πt + 45, একে 10 ওহম এর একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলো। প্রবাহের RMS ভ্যালু কত বের করতে হবে। আচ্ছা, RMS ভ্যালুটা বের করতে হবে। ভি দেওয়া আছে, তাহলে আমরা V0 পেয়ে যাব। V0 থেকে I0 বের করে নেব, তারপরে RMS ভ্যালু বের করে নেব। এটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 42। আমাদের যেটা ভি দেওয়া আছে, V = 20 sin 100 πt + 45। তাহলে এই সম্পর্ক থেকেই আমরা কি বলতে পারি, V0 = 20, তাহলে I0 কত হবে, V0 বাই R। আরটা দেওয়া আছে 10 ওহম, তার মানে 20/10 = আর দেওয়াই আছে 10 ওহম, ঠিক আছে। তাহলে এটা হলো 2। এবার IRMS কত হবে, IRMS সমান I0 বাই √2, তার মানে 2/√2 সমান √2, ঠিক আছে। এই 2টাকে আমরা এভাবে করতে পারি, √2 × √2/√2, এই √2 কেটে যাবে, থাকবে √2। তো আর কি জানতে চেয়েছে, হ্যাঁ এটাই জানতে চেয়েছে, তাহলে এটা হবে অপশান সি। আচ্ছা, এরপরে একটা অনুরূপ দেওয়া আছে, দেখো, একটি পরবর্তী ভোল্টেজ V = 200 sin 3140, এটি 10 ওহম রোধের দুই প্রান্তে যুক্ত করা হলো। তড়িৎ প্রবাহের RMS মান। আচ্ছা, একই অঙ্ক, এখানেও RMS মান জানতে চেয়েছে। এটা ক্লিয়ার করে দিলাম। এইখানে ভি কত দেওয়া আছে, এর অনুরূপ 42 এর অনুরূপ। এখানে ভি আমাদের বলা হয়েছে, দেখো, 200 sin 314 t, রোডটা 10 ওহমই দেওয়া আছে, তাহলে V0 এখানে কত হয়ে যাবে স্যার, 200। I0 কত হবে, 200/10, মানে এটা হয়ে গেল তাহলে আমাদের 20। IRMS বের করব, তাই তো, I0/√2, তার মানে 20/√2, তাহলে 10 × 2/√2, 10 × √2 এটা কেটে যাবে, তাহলে উত্তর হলো 10 × √2 এম্পিয়ার। এটা আছে, আচ্ছা গুণ করে দিতে হবে। এবার √2 এর মান কত হয়, 10 × 1.41, তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব, এটা আছে কত স্যার, অপশান বিতে এত এম্পিয়ার, এটা আছে অপশান বিতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 43। কী বলা হয়েছে, প্রদত্ত চিত্রে ভোল্টেজ V সময় t এর লেখচিত্র দেখানো হয়েছে, তাহলে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। RMS গুণক V0, আকার গুণক 1 একটি পূর্ণচক্রে
একটি পূর্ণ আবর্তনে গড় মান সি সবগুলি সঠিক। আচ্ছা, এই হলো দেখো আমাদের বিশেষ গ্রাফটি। তাহলে এই এসি বর্তনীর ক্ষেত্রে যখন আমাদের গ্রাফ রিলেটেড সমস্যা থাকবে, তাহলে এই রেক্টেঙ্গুলার টাইপটা হচ্ছে একটা বিশেষ টাইপ, যেখানে আমরা ভি এভারেজ এবং ভি আরএমএসের সমান মান পেয়ে যাই। ওকে, এবং ভি এভারেজটা তো আমরা সহজেই বের করতে পারবো, কিন্তু ভি আরএমএসটা বের করতে গেলে আমাদের ক্যালকুলেশন করতে হয়। কিন্তু যেহেতু এটা স্পেশাল টাইপ, সেই ক্ষেত্রে আমরা যে আগেই বলে দিলাম আমি যে ভি এভারেজ এবং ভি আরএমএসের ভ্যালু কী হয়, স্যার সমান হয়। তাহলে এই সম্পর্কটা আমরা ব্যবহার করে নেব, ক্যালকুলেশনের দিকে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, আর আমরা এটাও জানি যে কোনো একটা এসি তড়িৎ প্রবাহের জন্য যখন আমরা গড় মানটা বের করব, তো আমরা একটা অর্ধ সার্কেলের জন্য সেটা নির্ণয় করে থাকি। তাহলে ভি এভারেজটা আগে আমরা বের করে নিই। ভি এভারেজ ইজ ইকাল টু কী হয়, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই টাইম পিরিয়ড। এরিয়া আন্ডার কার্ভ, হ্যাঁ, আর এটা যদি রেক্টেঙ্গুলার হতো তাও এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই টাইম পিরিয়ড হতো। এটা যদি ট্রাইঙ্গেল হতো বাই টাইম পিরিয়ডটা কত, T/2, ঠিক আছে। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ কী হবে, এটা একটা রেক্টেঙ্গুলার, এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ আমরা বলবো। এইটা একটা ফুল ওয়েভ, এটা হচ্ছে হাফ ওয়েভ। এই ক্ষেত্রে এই অংশটা T/2 আর এটা V0, তাহলে V0 ইন্টু T/2 বাই টাইম পিরিয়ড, এটা কেটে যাবে, তাহলে কী পাবো, V0। এবং এই ক্ষেত্রে আমরা যেটা ভি আরএমএস পাবো না, সেটাও হবে V0। এটা ক্যালকুলেশন করেই পাবো, হ্যাঁ, যেভাবে আমরা অধ্যায়ের প্রথমেই আরএমএস ভ্যালুটা একটা এসি কারেন্টের জন্য আরএমএস ভ্যালু যেভাবে ক্যালকুলেশন করে থাকে সেই মেথডেই যেতে হবে। কিন্তু আমি বলে দিলাম এটা একটা স্পেশাল টাইপ, যেইখানে আমরা এভারেজ, ভি এভারেজ এবং ভি আরএমএসের ভ্যালু সমান পেয়ে যাব। এরপরে আমরা এটাকে আমরা এফ বলে থাকি, সেটা হয় ভি আরএমএস বাই ভি এভারেজ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দুটোই যেহেতু V0 বাই V0, তাহলে আমরা কি পেয়ে যাব, 1 পেয়ে যাব, আকার গুণক 1। আর কি বলা হয়েছে, একটি পূর্ণ আবর্তনের গড় মান। তাহলে একটা এসি বর্তনীর জন্য পূর্ণ আবর্তনের যে গড় মান সেটা তো 0 হয়, এটা আমাদের আগে থেকেই জানা আছে। তাহলে এর যে সব অপশানগুলো, এটা অপশান এ, এটা অপশান বি, এটা আর অপশান সি, একটি পূর্ণ আবর্তনের গড় মান, সেটা তো 0 আমাদের জানাই আছে। একটি পূর্ণ আবর্তনে গড় মান 0, তাহলে উত্তর হবে অপশান ডি, সবগুলো সঠিক আছে। কমন। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 44। কী বলা হয়েছে, বাড়িতে যে লাইনে তড়িৎ প্রবাহ সরবরাহ করা হয় তার গড় প্রবাহ মাত্রা 0, গড় বিভব 220 ভোল্ট, ভোল্টেজ ও প্রবাহ মাত্রা দশা পার্থক্য 90, ভোল্টেজ ও প্রবাহ মাত্রা 90 দশা পার্থক্য থাকে, গড় বিভব 440 ভোল্ট। আচ্ছা, আমাদের বাড়ির যে সাপ্লাইগুলো সেখানে কি দেওয়া থাকে, 220 ভোল্টেজ, কিন্তু ওটা কি ভ্যালু, পিক ভ্যালু না আরএমএস ভ্যালু, সেইটা কিন্তু আরএমএস ভ্যালু। ভোল্টেজ যেটা 220 ভোল্ট থাকে সেটা আরএমএস ভ্যালু, তাই না। এটা কোশ্চেন নম্বর 44। বাড়ির বিদ্যুৎ সাপ্লাই, প্রবাহ, ভোল্টেজ আমাদের থাকে যেটা, সেটা হচ্ছে ভি আরএমএস, এটা হলো 220 ভোল্ট এটা। আর আমাদের যেটা অপশানে দেওয়া আছে ভোল্টেজের গড় বিভব, সেটা 220 ভোল্ট বলা হয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে 420 ভোল্ট তো হবে না, দশা পার্থক্য আমাদের থাকে না, ঠিক আছে। এইবার গড় প্রবাহ মাত্রা এইটাকে আমরা 0 বলতে পারি। একটা এসি যে কারেন্ট, সেটার জন্য গড় প্রবাহ মাত্রা কত হবে, 0 হবে। তো আমরা জানি এসি প্রবাহের, আমাদের বাড়ির যে সাপ্লাই সেটা এসি হয়, গড় প্রবাহের জন্য এসি প্রবাহের জন্য গড় প্রবাহ মাত্রা
একটি পূর্ণচক্রে গড় যে প্রবাহ মাত্রা সেটা হয় 0। কমন এইগুলো আমাদের 44, তাহলে এটা হবে অপশান এ নম্বর। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 45। কী বলা হয়েছে, প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনটি পরবর্তী প্রবাহ প্রদর্শন করে, রাসায়নিক ক্রিয়া, চৌম্বক ক্রিয়া, তাপীয় ক্রিয়া না সবগুলি? তাহলে যেটা পরবর্তী প্রবাহ অর্থাৎ তার মধ্যে একটা সাইনোসিডিয়াল ওয়েভ থাকবে, সেটা কোন ক্ষেত্রে সম্ভব? তাপীয় ক্রিয়ার ক্ষেত্রে, তাই না? তাপীয় ক্রিয়ায় আমরা বিভিন্ন ধরনের ওয়েভ তৈরি হতে দেখতে পারি, সেটা হবে অপশান সি, তাপীয় ক্রিয়া। এরপরে 46-এ কী বলা হয়েছে, সাইনধর্মী পরবর্তী প্রবাহের শীর্ষমান ও আরএমএস মানের মধ্যে অনুপাত। সিম্পল, যেটা আমরা জানি প্রবাহের বলেছে, তাই না? প্রবাহের, হ্যাঁ, তাহলে আই আরএমএস ইজিক্যাল টু কী হয়েছে, I0/√2, এদের অনুপাতটা করতে বলেছে। তার মানে √2 ইন্টু IRMS ইজিক্যাল টু I0। এরপরে এটাকে এদিকে নিয়ে আসবো, হ্যাঁ, প্রবাহের শীর্ষমান, তাহলে এটাকে এদিকে নিয়ে যেতে হবে। তার মানে √2 এটাকে এদিকে নিয়ে আসবো ইজিক্যাল টু I0/IRMS, নিচে একটা 1 দিতে পারি আমরা। অতএব I0 অনুপাত IRMS ইজিক্যাল টু √2:1। √2:1 এটা আছে অপশান বিতে, অপশান বিতে। এইগুলো আমাদের 46। এরপরে 47-এ কী বলা হয়েছে স্যার, ট্রান্সফরমারের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? ট্রান্সফরমারের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয়? আবেশ, ঘূর্ণিপ্রবাহ, পারস্পরিক আবেশ না হিস্টেরিসিস? সিম্পল কোশ্চেন, পারস্পরিক আবেশ। তাহলে এটা 47 হয়ে গেল স্যার আমাদের অপশান সি। 47 অপশান সি, পারস্পরিক আবেশ। ট্রান্সফরমার যে নীতিতে কাজ করে সেটা হলো পারস্পরিক আবেশ। এরপরে 48-এ কী বলা হয়েছে, কোনো এসি বর্তনীতে তড়িৎ প্রবাহ ও বিভব যথাক্রমে 2 sin 100πt এম্পিয়ার ও 2 cos 100πt ভোল্ট। আচ্ছা, প্রবাহ মাত্রা আর বিভবের রাশিমালাটা দেওয়া আছে। তারপরে 4টা অপশানে বলা হয়েছে বর্তনীতে কোনো রোধ থাকবে না, বর্তনীতে অবশ্যই আবেশাঙ্ক থাকবে, এ বি উভয়ই কোনোটি নয়। তাহলে দেখো, যদি আমরা তড়িৎ প্রবাহ ও বিভবের রাশিমালাগুলো দেখি, আই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 sin 100πt এবং ভি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 cos 100πt। তাহলে একটা cos ফাংশন, একটা সাইন ফাংশন, তাহলে একটা cos ফাংশন, একটা সাইন ফাংশনের মধ্যে দশা পার্থক্য কত হয়? দশা পার্থক্য হয় 90 ডিগ্রি, তাই না? কারণ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা করলে আমরা কি পাবো? cos থিটা, ঠিক আছে? এটাই তো দেওয়া আছে। তাহলে এদের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি। তো কোন ক্ষেত্রে আমরা দশা পার্থক্য 90 ডিগ্রি বলতে পারি? যখন কারেন্ট আমাদের এগিয়ে আছে, সঠিক কারেন্ট আমাদের পিছিয়ে আছে, তাই না? এটা ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে আছে। তাহলে উত্তর হবে অপশান সি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।